নতুন বাজেটে ১৩ অগ্রাধিকার সমতা ভিত্তিক উন্নয়নী লক্ষ্য। মাস শেষে আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান নির্দিষ্ট আয়ের মানুষ। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্টে দেশ বিদেশে বারবার অপতৎপরতা। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে পুশির ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি। ২৬ জেলায় বাড়তি সতর্কতা, নজরদারি ও টহল জোরদার। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনায় রিলিফ ট্রেনও। ঢাকা জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি। এবং মাঠে নেমেই মেসির গোল। আইসল্যান্ডকে বড় ব্যবধানে হারালো আর্জেন্টিনা। ২ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারালো আলবি সেলেস্তেরা। অপেক্ষা এখন শিরোপা ধরে রাখার মিশন শুরুর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই বাজেটের খবর। কাল উত্থাপন করা হবে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার সহ অগ্রাধিকার পাবে ১৩টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতাভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। ৬.৫% প্রবৃদ্ধিতে আগামী অর্থ বছরে দেশের জিডিপি ৬৮,৩১,৬৩৩ কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করে ২০৩৪ সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ $১ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সহ ১৩টি অগ্রাধিকারে সাজানো হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। $১ ট্রিলিয়ন ইকোনমিকে টার্গেট করে আগামী বছর ৬.৫% বললেন না প্রবৃদ্ধি। এটা কিভাবে অর্জিত হবে? গ্যাস নাই, ফার্টিলাইজারের সংকট, তেলের সংকট। এই পরিস্থিতিতে এই ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো আপনার বিনিয়োগের বৃদ্ধি লাগবে। আসছে বাজেটে তুলে ধরা হবে ৫ বছর মেয়াদী সরকারের কর্মকৌশল। যেমন করমুক্ত আয়সীমা বেড়ে ২০৩০-৩১ অর্থ বছরে কত হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ ১,১৬,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,৪৫,০০০ কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই, সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্য, সব শিল্পের জন্য। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যেই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতিকৌশল সাজিয়ে লুটপাট করতে কোনো মেগা প্রকল্প থাকছে না আসছে অর্থ বছরে। এটা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ, সব প্রসার জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। ব্যবসা বান্ধব আগামী অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যাহতি দেওয়ার পথে বর্তমান সরকার হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজেটের পরই বেশিরভাগ সময়ই বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ সবারই চোখ বাজেটে। তারা চান শুধু শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়ুক বরাদ্দ, এমন দাবি তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট।
জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তত্ত্ব বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা, তাই 300 টাকা তো আমারও না, তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষাখাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে, কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে, এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি। মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থ বছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল উল্লেখ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। সেনাবাহিনীর একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে এই গৌরব যেন ম্লান না হয় এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি রক্ষায় বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন সরকার প্রধান। সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বই নয়, বরং জাতিসংঘের পতাকা তলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মূল্যে শান্তি রক্ষায় বদ্ধপরিকর। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে রয়েছে বিজিবি। 26 জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দিনরাত সীমান্তে চলছে বিজিবির টহল ও কড়া নজরদারি। বিএসএফের অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করতে মরিয়া স্থানীয়রাও। অভিযোগ উঠেছে বেনাপুল সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে জড়ো করেছে বিএসএফ। ঠেকাতে জনবল বাড়িয়েছে বিজিবি। অন্যদিকে লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বাধার মুখে পিছু হটেছে ভারতীয় বাহিনী। এছাড়া পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতা নেয়ার পাশাপাশি চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি তার কাছে যাব। ইয়ামিন, কয়েকদিন
সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল থাকার পরে কিন্তু এখন আসলে যে সীমান্ত এলাকায় বিজিবি তাদের কঠোর অবস্থান কিন্তু বজায় রেখেছে। সকাল থেকে রাত অবধি কিন্তু 24 ঘন্টা তারা টহল বিদ্যমান রেখেছে। সেক্ষেত্রে আসলে যারা গ্রামবাসী আছে তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে বলছে বিজিবি কর্তৃপক্ষ, যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে। বিএসএফ এর পক্ষ থেকে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করলে যেন প্রতিহত করা যায় সে বিষয়ে কিন্তু বিজিবি কর্তৃপক্ষ কিন্তু সচেষ্ট রয়েছে। আমি যে তারকাটার এ পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঝাঝা সীমান্ত। এই সীমান্তের ওপারে কিন্তু আসলে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মেহেরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বেনিয়ামিন। সময় সংবাদে আরও থাকছে। জামিনে মুক্তির পর আবারও বেপরোয়া জাপাতি সামুরাই দিয়ে ছিনতাই করে এলাকায় আতঙ্ক তৈরি। মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার আকাশ ফের পুলিশের জালে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা জামালপুর রুটে রেল চলাচল। উদ্ধারে গিয়ে লাইনচ্যুত হয়েছে রিলিফ ট্রেনও। সকালে জামালপুরের দেয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। ময়মনসিংহের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে পাওয়ার কার বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এই অবস্থায় প্রায় আধা কিলোমিটার এগিয়ে যাওয়ায় রেল লাইনের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে কেওয়াতখালী থেকে ঘটনাস্থলে যাওয়ার সময় মেডিকেল গেট এলাকায় লাইনচ্যুত হয় উদ্ধারকারী রিলিফ ট্রেনও। পরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে হাইড্রোলিক টুল ভ্যান পাঠায় রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার করতে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেনও, যেটি আমি বলছিলাম সে খবর আমরা এখন জানবো। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাব তার কাছে। ওবায়দুল, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে বগিটি সেটি কিন্তু 3 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এতে করে এই যে 3 ঘন্টা সময় এত বেশি লাগার কারণ হচ্ছে যে উদ্ধারকারী ট্রেনটি এই বগিটি লাইনচ্যুত বগিটি উদ্ধারে আসছিল সেটিও কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে যে হাইড্রোলিক টুল ভ্যান সেটিকে আলাদা করে একটি ইঞ্জিনের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পর কাজ সম্পূর্ণ 1 ঘন্টা বেশি সময় কাজ শেষ করে এখন 12টা অতিবাহিত হয়েছে। এখন কিন্তু সেই কাজ একেবারেই শেষ। যে বগিটি লাইনচ্যুত বগিটি ছিল সেটি উদ্ধার করা হয়েছে এবং এটি ময়মনসিংহ স্টেশনে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে এটি স্টেশনে রেখে যে এই হাইড্রোলিক টুল ভ্যানটি যে উদ্ধারকারী ট্রেন যে আরেকটি উদ্ধারকারী ট্রেনটি যেটি লাইনচ্যুত হয়েছে সেটিকে উদ্ধার করে মূলত জামালপুর ঢাকা রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। আপনি একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 9:15টার দিকে এই ময়মনসিংহে আসার পর কিন্তু এটি লাইনচ্যুত হয় ইটাখোলা এলাকায় এবং এটি প্রায় আধা কিলোমিটার কিন্তু এটি এগিয়ে আসে। লাইনচ্যুত হওয়ার পরে এখানে একটি কালভার্ট রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ সময় এখানে যে লাইনচ্যুত হওয়ার ঘটনায় কিন্তু যাত্রী যারা আছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। যারা শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ সকলেই কিন্তু তারা এই দুর্ভোগের শিকার হয়েছেন। তারা যেটি বলছেন এই ময়মনসিংহ ঢাকা রুটে কিছুদিন নিয়মিতভাবে কিন্তু এই ধরনের ইঞ্জিন বিকল এবং লাইনচ্যুতির ঘটনা ঘটে। তারা বলছেন যে এই বিষয়টি সরকারের নজর দেওয়া উচিত এবং 3 ঘন্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে যে উদ্ধারকারী যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধার করার পর মূলত এই ময়মনসিংহ জামালপুর এবং ময়মনসিংহ ঢাকা এই রেলপথটি স্বাভাবিক করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক। পিরোজপুরের দেবীপুর এলাকায় বেলি ব্রিজ ভেঙে খালে পড়েছে মালবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন সেতুর 2 পাড়ের বাসিন্দারা। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভোরে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল নিয়ে ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ঘটনার পর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বরগুনার সঙ্গে পিরোজপুরের যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে 2 পাশের শত শত যানবাহন ও হাজারো মানুষ। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে সড়ক ও জনপদ বিভাগ। ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক ও সহকারী।
ব্রিজটা আগে থেকে কিন্তু লক্ষ্যযোগ্য একটা ব্রিজ ছিল। আজকে এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের মঠবাড়িয়ার সাথে ঢাকা সহ 14টি রুটের যান চলাচল বন্ধ। আলুভর্তি একটা ট্রাক বেগুপুর সেতু অতিক্রম করার সময় ওভারলোডের কারণে মূলত সেতুটি ভেঙে যায়, যার ফলে পাথরঘাটা ভান্ডারিয়ার সাথে সদর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রাজশাহীতে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সকালে নগরীর রেল গেট থেকে যাত্রী নিয়ে কেশরহাটে যাচ্ছিল 3 চাকার যান মাহিন্দ্রা। এ সময় খাড়িল ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাহিন্দ্রটি। ঘটনাস্থলেই মারা যান কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন। আহত 4 জনকে রাজশাহী মেডিকেলে নিলে আরও একজনের মৃত্যু হয়। বাকি 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ডেঙ্গি মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় ডেঙ্গির সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলো প্রস্তুত থাকার নির্দেশ দেন মন্ত্রী। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা। আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে, সবাইকে বলবেন ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলি বলেছে অ্যান্টিবায়োটিক না দেওয়া বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়। এই জিনিসগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন যাতে করে রোগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটে দিয়ে দিব। রেকর্ড ভাঙা তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা আর অস্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেই বাড়ছে এল নিনো নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত এই প্রাকৃতিক ঘটনা শুধু আবহাওয়াকেই নয়, প্রভাব ফেলতে পারে জনস্বাস্থ্যেও। বাড়তে পারে তাপজনিত, মশাবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকি। ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন রোগ। মহামারীর শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। এল নিনো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেয় চরম আবহাওয়ার ঘটনা, আর এর সরাসরি প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যেও। বৈশ্বিক গবেষণা বলছে এল নিনোর কারণে তাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। এতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বাড়বে। চরম তাপমাত্রায় অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে। এল নিনোর প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে দিতে পারে। এছাড়া বন্যা ও দূষিত পানির সংস্পর্শ বাড়লে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে স্বাস্থ্য খাতের ওপর বাড়তে পারে অতিরিক্ত চাপ। হিটের সাথে যে হেলথের যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, ভ্যাক্টরবন ডিজিজ বাড়ছে, ডেঙ্গু, চিকনগুনিয়া সেটা কমন ডিজিজে পরিণত হচ্ছে। আমরা মনে করতাম হাম একটা নির্দিষ্ট এইজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি জানি এইজের বাইরেও আক্রান্ত হচ্ছে। তার মানে আমাদের নতুনভাবে গবেষণা করা দরকার যে এইটার সাথে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা। শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না, স্বাস্থ্য বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। তবে উদ্বেগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে রোগ জীবাণুর বিস্তারের ধরনও বদলে যেতে পারে। দেখা দিতে পারে নতুন রোগ, আবার পুরনো রোগও ফিরে আসতে পারে নতুন রূপে। নিউমোনিয়া, ভাইরাল রোগ বাড়তে পারে, অথবা যে ভাইরাস আমরা যেমন করোনা আগে ছিল না আমরা দেখতে পেলাম, এরকম কিছু ভাইরাসের আক্রমণ তৈরি হয়। আবার অন্যদিকে আমাদের চিরচেনা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাও কিন্তু মারাত্মক হয়ে আসতে পারে। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা। করোনা মহামারী দেখিয়েছে একটি নতুন রোগ কত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে পরিবেশগত ভারসাম্যহীনতা ও চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে নতুন মহামারীর ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। রোটা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দিতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে, অথবা নিউমোনিয়ার ক্ষেত্রে, অথবা এমন কোনো অজানা ভাইরাসও নতুন করে সংক্রমণ করতে পারে। তাই এল নিনোর প্রভাব মোকাবেলায় তাপ প্রবাহকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি, আগাম সতর্কতা জারি এবং স্বাস্থ্য খাতের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
হরমুজে হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, বাহরাইনে মার্কিন নৌবহর ও জর্ডানে বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত, বিদেশি বাহিনীকে সরে যেতে সতর্কবার্তা। এবার বাণিজ্যের সংবাদ। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। উপকূল জুড়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, নোঙর করা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা আর প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ। জেলেদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সুফলে মিলবে পর্যাপ্ত মাছ, কাটবে আর্থিক সংকট। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সমুদ্র উপকূলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রায় 2 মাস ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা এবং ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার কাজ। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। কেউ জ্বালানি ও বরফ সংগ্রহ করছেন, কেউ আবার খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলছেন। অন্যদিকে মাছ ধরার জাল মেরামত কিংবা নতুন জাল তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। সময়মতো কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত সময়ে কাজ করছেন। জেলেরা বলছেন, টানা 58 দিনের নিষেধাজ্ঞায় আয় বন্ধ থাকায় আর্থিক সংকটে ছিলেন তারা। তাই এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা তাদের। গদির থেকে কিছু টাকা টোকা নিয়ে জালপাড়া সাইডে টুইরা রেডি হইতেছি আর কি। আরদারে ঋণ মিন মনে করেন মিলিয়ে দিলেই আমরা 6-7 লাখ টাকা ঋণে আমরা আছি। এখন এই সাগরে নামবো, সাগর দিয়ে কামাই করিয়া এইবার ঋণ পরিশোধ করতে হইবে। মৎস্য বিভাগ বলছে, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে মাছের উৎপাদনে দেখা যাচ্ছে। 58 দিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় জেলেরা ঘাটে অবস্থান করেছে, তারা বেকার সময় কাটিয়েছে। তবে আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে, তাতে অভিযান পরবর্তী সময়ে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। সরকারি নিষেধাজ্ঞার কারণে গত 15 এপ্রিল থেকে এভাবেই ঘাটে নোঙর করে আছে উপকূলের হাজারো জেলে ট্রলার। আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সমুদ্রে নামবেন উপকূলের জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার আকাশ 12 মামলার আসামি 7 বার গ্রেফতার হয়েও 8 মাস আগে জামিনে বের হয়। চাপাতি সামুরাই দিয়ে কুপিয়ে ছিনতাই করে আবারও আতঙ্ক ছড়ায় মোহাম্মদপুরে। ধরন পাল্টে এবার ছিনতাই করে অন্য এলাকায় গিয়ে গা ঢাকা দেয় সে, তবে শেষ রক্ষা হয়নি। সাভারে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই ছিনতাইকারীকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ 2 গত 4 মে সকাল 8:30টার দিকে আয়েশা টেলিকমের কর্মী হৃদয় দোকান খুলতে আসেন। এর আগে চা খেতে গেলে অটোরিকশায় এসে দুজন তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাধা দিলে আঘাত করে চাপাতি দিয়ে। ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে রিকশার পেছন পেছন ছুটতে থাকেন হৃদয়। পরে থানায় অভিযোগ করেন দোকানে 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। চুরি টুরি দেখাইয়া মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। রিস্কও আটকাইতে চাইছিল, পরে আর আটকাইতে পারে না। পাশের নবীনগর হাউজিংয়ে 17 মে বিকেলে একটি কুরিয়ারের গাড়ি আটকে দেয় ছিনতাইকারীরা। এ সময় কুরিয়ার কর্মীর সঙ্গে থাকা 25,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পুরো দৃশ্য ধরা পড়ে গাড়ির ক্যামেরায়। টাকা নিছে, গাড়ি থেকে সেট নিয়ে গেছে। চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল হাক্কারপাড় ব্রিজ। সহজে বসিলায় যাওয়ার জন্য এই বাঁশের ব্রিজ ব্যবহার করতে গিয়ে সবাই প্রায় পড়েন বিপদে। ছিনতাইয়ের আরেক হটস্পট তুরাগ নদীর ওয়াকওয়ে। চাবারি লয়ে ছুরি লয়ে আয়া মনে করেন যে চেক মেক দিয়ে টাকা পয়সা যা থাকে লয়ে যায়। এই শর্টকাট হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, তো এই যাতায়াতের কারণে যদি মানুষের ভোগান্তিতে শিকার হয়, এটা নিশ্চয়ই ভালো কিছু নয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, চন্দ্রিমা মডেল টাউন, হাক্কারপাড় ব্রিজ, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর এই ওয়াকওয়ে সহ বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই অতিষ্ঠ এসব এলাকার মানুষ। মাঝে মাঝে ছিনতাইকারী গ্রেফতার হলেও বেশিরভাগই থাকছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর ধারণা বড় কোনো গ্যাং এসব ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি সেই গ্যাংকে খুঁজে বের করতে পারবে, নাকি চলতেই থাকবে এরকম বেপরোয়া ছিনতাই?
গত মাসে একাধিক ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ শুরু করে বসিলা পুলিশ ক্যাম্প। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এসব দুর্ধর্ষ ছিনতাইয়ে হাত রয়েছে আকাশ গ্রুপের। আকাশ ছাড়াও শনাক্ত করা হয় মাওরা সোহেল, কোবরা, ইউনুস, রবিন, উদয়, আরাফাত সহ বেশ কয়েকজনকে। শুরু হয় অভিযান। অভিযানের মুখে এলাকা ছাড়ে আকাশ। পরে খবর আসে আকাশ দলবল সহ আত্মগোপনে আশুলিয়ায়। পরে অভিযান হয় সেখানে। গ্রেফতার করা হয় আকাশ ও তার সহযোগী রবিন ও আরাফাতকে। পুলিশ জানায় আকাশের নামে ডাকাতি, ছিনতাই, মাদক সহ 12টি মামলা আছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। হুট করে এই এলাকায় আসে একটা ঘটনা ঘটে আবার বিভিন্ন এলাকায় চলে যায়। আমরা আমাদের যে কলা কৌশল, আমাদের যে তথ্য প্রযুক্তি, আমাদের যে ম্যানুয়াল সোর্সিং আছে, আমরা এটার মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আকাশের বাকি সহযোগীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতেও আঘাতের কথা জানায় আইআরজিসি। ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছে তেহরান। বুধবার সকালে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে আক্রমণ চালানোর দাবি আইআরজিসির। এক বিবৃতিতে বাহিনীটি জানায় প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়, যেখানে উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন নৌ ও বিমান ঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করে আইআরজিসি। একই সঙ্গে ওয়াশিংটনকে সম্ভাব্য উত্তেজনার সব দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করেছে তারা। ইরানের ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। বাহরাইনে আবারও আকাশ সতর্ক সংকেত সক্রিয় করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে ইরানের জাস্ক, কেশবদ্বীপ, মিনাব এবং বন্দর আব্বাস সহ হরমুজ প্রণালীর আশেপাশে রাডার ও যোগাযোগ স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের পানির ট্যাঙ্ক ও যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর, জয় দিয়ে 2026 বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে 3-0 গোলে হারালো আলবি সেলেস্তে। ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি, ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ আলবি সেলেস্তেদের। শিরোপা ধরে রাখার মিশনে দলকে বাজিয়ে দেখার শেষ সুযোগ লিওনেল স্ক্যালোনির। সাইড বেঞ্চের শক্তি পরখ করতে সবশেষ হন্ডুরাস ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। এদিনও শুরুর একাদশে না রেখে বিশ্রাম দেওয়া হয় লিওনেল মেসিকে। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। গোল পেতেও বেশি সময় লাগেনি 3বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 8 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভ্যালেন্টিন বার্কো। আইসল্যান্ডের ডিবক্সের জটলা থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার। এগিয়ে গিয়ে বল দখলেও আধিপত্য দেখায় স্ক্যালোনির দল। তবে প্রথমার্ধে আর কোনো গোল পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু পরিবর্তন আনেন কোচ। 69 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এতদিন মাঠে নামতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাণভোমরা লিও মেসি। মাঠে নেমেই খেলায় প্রভাব ফেলেন লিও। দারুণ এক পাসে বল বাড়ান লাউতারো মার্তিনেজের দিকে। তবে সেখানে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। পেনাল্টি থেকে কোনো ভুল করেননি মেসি। মাঠে নামার 3 মিনিটের মাথায় গোল আদায় করে নেন বিশ্বসেরা ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার আগে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন থিয়াগো আলমাদা। 87 মিনিটে রদ্রিগো ডিপলের অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। আলাবামার এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে চতুর্থ শিরোপার মিশনে নামবে আর্জেন্টিনা। 17 জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন বাজেটে 13 অগ্রাধিকার, সমতাভিত্তিক উন্নয়নী লক্ষ্য। মাস শেষে আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান নির্দিষ্ট আয়ের মানুষ।
সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্টে দেশ বিদেশে বারবার অপতৎপরতা, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ। এবং বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে পুশিন ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি, ২৬ জেলায় বাড়তি সতর্কতা, নজরদারি ও টহল জোরদার। এই ছিল দুপুর ১২টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী বাদিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।